ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মসলিশ। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ও পূর্বাপর। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক ভেরিফাইড পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন শিশির মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং তার পাশে আছেন এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন দর্শক জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমান সহ সব আসামি খালাস। বিচার প্রক্রিয়া ছিল অবৈধ, আদালতের পর্যবেক্ষণ। 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ সব মামলাই ষড়যন্ত্রমূলক, মন্তব্য ফখরুলের। বিজয়ের মাসে আরেক বিজয় হিসেবে দেখছেন মির্জা আব্বাস। সিপিডির তথ্যভিত্তিক গবেষণা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেছেন প্রধান উপদেষ্টা। গণমানুষের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার সিপিডির। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা, কাল আনুষ্ঠানিক প্রকাশ। এস আলমের বিরুদ্ধে জনতা ব্যাংকের 2000 কোটি টাকার ঋণ খেলাপির মামলা। এবং দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, সবাই মিলে কাজ করলে এ লগ্ন থেকে বের হওয়া যাবে, আশাবাদ সেনা প্রধানের। শিরোনাম দেখছিলাম, এবার আলোচনায় ফিরতে চাই। দর্শক, আজ আমরা আলোচনা করব 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ও পূর্বাপর। শিশির মনির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সংশ্লিষ্ট একজন আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে শুনবো মামলা ও উচ্চ আদালতের রায় প্রসঙ্গে। দেখুন, 21শে আগস্ট ঘটনাটি তো চাঞ্চল্যকর, হৃদয় বিদারক, যে কোনো মানুষের হৃদয়কে নাড়া দেওয়ার মতো। 24 জন মানুষ মৃত্যুবরণ করেছেন, 300-রও অধিক লোক আহত হয়েছে, আজও অনেকের গায়ে স্প্লিন্টারের দাগ আছে। সো এজ এ লয়ার, মাই রেসপন্সিবিলিটি ইজ নট টু ডিফেন্ড দ্য ক্রাইম বাট টু ডিফেন্ড দ্য অ্যাকিউজড। এই যে ক্রাইম হয়েছে, এটা তো অস্বীকার করার স্কোপ নাই, কিন্তু কে করেছে এটা এখানে ইম্পর্টেন্ট বিষয়। কে করেছে প্রশ্নে সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কি ধরনের তথ্য প্রমাণ আদালতের সামনে হাজির হয়েছে, এই তথ্য প্রমাণগুলোর কোয়ালিটি কি, সাক্ষ্যমূল্য কি আছে, এগুলোই আদালতে অ্যাসেস করা হয়। নিম্ন আদালতে এগুলোকে সঠিকভাবে অ্যাসেস করা হয়নি, সঠিক তথ্য প্রমাণ হাজির করা যায়নি, সঠিক এভিডেন্স জোগাড় করতে পারেনি, দালিলিক এভিডেন্স জোগাড় করতে পারেনি, মৌখিক সাক্ষ্য জোগাড় করতে পারেনি, ডকুমেন্টারি সাক্ষ্য জোগাড় করতে পারেনি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স জোগাড় করতে পারেনি। সেই জন্য উচ্চ আদালত আজকে সবাইকেই খালাস দিয়েছে। হাইকোর্ট ডিভিশন খালাস দেওয়ার ক্ষেত্রে বলেছেন যে কেন তিনি খালাস দিলেন। তার মধ্যে 1 নম্বর রিজন তিনি বলছেন যে মুফতি হান্নানের একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, এটা তিনি প্রত্যাহার করেছেন। পুনরায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে, সেটিও তিনি প্রত্যাহার করেছেন। তারপরে রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে ইনক্লুড করা হয়েছে মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে। প্রথম যে তদন্ত রিপোর্ট এসেছিল, সেই তদন্ত রিপোর্টে এরা কেউ আসামি ছিল না, কিন্তু সরকার ক্ষমতার হাত বদলের পর যে সরকার আসলো, তারা 2009 সালে একটি ফার্দার ইনভেস্টিগেশনের আদেশ নিল। সেখানে আবার তদন্ত হলো। সেই তদন্ত রিপোর্টে আসামি হলেন জনাব তারেক রহমান, আসামি হলেন লুৎফুজ্জামান বাবর, আসামি হলেন আলী হাসান মুজাহিদ, আসামি হলেন সেখানে কায়কোবাদ সাহেব। এই যে রাজনৈতিক মেরুকরণ, এই রাজনৈতিক মেরুকরণটাকে আদালত খুব দুঃখের সাথে নোটে নিয়েছেন। সেকেন্ড ইস্যু তিনি বলেছেন যে এটি টেকনিক্যাল আইনি ইস্যু, যে একটি মামলা যখন তদন্ত হয় তখন তার তদন্ত রিপোর্ট সাবমিট করতে হয় ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। ম্যাজিস্ট্রেট আদালত এটি আমলে নেয়, আমলে নিয়ে এটি বিচারিক আদালতের কাছে ট্রান্সফার করে।
কিন্তু এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটটা যখন আসে তখন তা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়নি, পাঠানো হয়েছে সরাসরি ট্রায়াল কোর্টে। জজ সাহেব বলেছেন যে এটি একটি ইললিগ্যালিটি, কারণ আমলেই গ্রহণ করা যদি সঠিকভাবে না হয়ে থাকে তাহলে সাবসিকুয়েন্ট ট্রায়াল প্রসেসটা ভিশিয়েট হয়ে যায়। জজ সাহেব আরেকটা কথা বলেছেন যে হ্যাঁ, হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, কে করেছে, কে দেখলো, কোথায় সেই অকাঠ্য দলিল প্রমাণ, কেন অকাঠ্য দলিল প্রমাণ হাজির করা গেল না আদালতের সামনে? সেখানকার ষড়যন্ত্র করেছে বলা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ। সেই ষড়যন্ত্রের কল রেকর্ড কোথায়, ফোন রেকর্ড কোথায়, মিটিংয়ে হাজির হয়েছে সেই পার্টিসিপেন্টস এসে কেন বলছে না? তাহলে ষড়যন্ত্রটা হয়েছে এটা তো প্রমাণিত হয় না। এই তথ্য প্রমাণগুলো তো হাজির করা যায়নি। না গেলে তথ্য প্রমাণ যদি হাজির করা না যায়, সাক্ষ্য যদি হাজির করা না যায়, তাহলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর কোনো অপশন নাই। আরেকটি কথা এখানে ইম্পর্টেন্ট, যে অনেকটা ইমোশনাল ওয়েতেই নিম্ন আদালতের জাজমেন্ট দিয়েছে। নিম্ন আদালত জাজমেন্ট যদি কেউ পড়েন, 800 পৃষ্ঠার রায় ছিল। এই 800 পৃষ্ঠার রায় পড়লে মনে হবে এটা একটা সাহিত্য, মনের মাধুরী মিশিয়ে এটিতে বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু দোষ আইডেন্টিফাই করা যায়নি। কার, কে সত্যিকার অর্থে দোষী? লিগ্যাল লিটারেচার আর গল্প, কবিতা, নাটক, উপন্যাসের মধ্যে তো অনেক পার্থক্য। কাল্পনিক ক্যারেক্টার ক্রিয়েট করে আপনি সাহিত্যের কথা বলতে পারবেন, রম্য রস ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সাজা তো দিতে পারবেন না। সাজা দিতে গেলে পার্টিকুলার লোকের পার্টিকুলার লায়াবিলিটি আইডেন্টিফাই করতে হবে। অমুককে এই ঘটনার জন্য এই ধরনের ভূমিকার ক্ষেত্রে তাকে লায়াবল করা হচ্ছে, তার বিরুদ্ধে এই এই অভিযোগ ছিল, এই এই সাক্ষ্য প্রমাণ আসছে, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এই জন্যই তাকে সাজা দিতে হবে, কল্পকাহিনী তৈরি করে নয়। রায়টি পড়লে নিম্ন আদালতের আমার কাছে মনে হয়েছে যে অনেকটা রচনার মতো লেখা, থিসিসের মতো লেখা, কিন্তু সেখানকার সুনির্দিষ্ট কোনো লিঙ্কেজ নেই। এবং এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে আদালত বলেছেন যে তাহলে এখানে খালাস দেওয়া ছাড়া আর তো কোনো অপশন নাই। সুনির্দিষ্টভাবে লায়াবিলিটি যেহেতু নির্ধারণ করা যায় নাই। হ্যাঁ, ঘটনা ঘটেছে 21শে আগস্টে, ইট ওয়াজ কারেক্ট, ইট হ্যাপেন, বাট বিচারিক আদালতে এসে সাক্ষ্য প্রমাণের বাইরে বিচারকদের যাওয়ার স্কোপ নাই। অনেকেই বলতে পারে তাহলে কি মানুষ মারা যায়নি, তাহলে কি ঘটনা ঘটেনি? নো, দিস ইজ নট দ্য অ্যাসপেক্ট অফ ট্রায়াল. Aspect of trial is to determine the liability of a particular accused person. ঘটনা ঘটেছে, এর উপর ভিত্তি করে তো যাকে ইচ্ছে তাকে বিচার দেওয়া যাবে, ফাঁসি দেওয়া যাবে না, লাইফ সাজা দিয়ে দেওয়া যাবে না। সেই জন্য সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা না হওয়ার কারণে আজকে এসে সবাইকে খালাস দেওয়ার মাধ্যমে আমরা একটু হতচকিত হয়ে গেলাম হয়তো অনেকেই, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেনি। এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে অনেক সময় আমরা দেখি যে অনেক দীর্ঘ সময় ধরে মামলা বা বিচার কাজ চলে, এক পর্যায়ে যে দেখা যায় যে এটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে। এটা আসলে মানে এইসবের অবসান কিভাবে হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি কোর্ট আইনের প্রসিডিংসটা, আজকের যে রায় হলো এবং যে চার্জশিট, এটার প্রসিডিংসটা তিনি বললেন। দেখেন, 4বার চার্জশিট দেওয়া হয়েছে, চতুর্থবার তারেক রহমানের নাম এসেছে। এখন সম্পূরক চার্জশিট 4বার, এই আমি প্রথম শুনলাম। তারপরে বিতর্ক হলো মামলাটা যখন একটা রিটায়ার্ড পুলিশ অফিসার আব্দুল কাহারকে পিএপির সময় চাকরি যায়, আওয়ামী লীগের সময় সে এমপি নমিনেশনও পায়, ঈগল মার্কার কাছে হেরে যায় এই আমিডামি নির্বাচনে। তো তাকে দিয়ে তদন্ত করে 4বার তাকে আপনার তারেক রহমানকে জড়িত করা হয়। বিতর্ক এখানে এসছে। তারপরে বিচার বিএনপির সময়ে, বিএনপি সরকারে থাকার সময় তো ঘটনা ঘটেছে। বিএনপি কিন্তু বিচার বিভাগের তদন্ত কমিটি 1 সদস্য বিশিষ্ট করেছিল। তিনি একটা রিপোর্টও দিয়েছিলেন। রিপোর্টে তিনি বলেছিলেন যে বিদেশি শক্তি এখানে ইনভলভ থাকতে পারে।
তখন রিপোর্টাররা প্রশ্ন করেছিল বিদেশি শক্তিটা কে, তখন তিনি পরিষ্কার বলেছিলেন র। তা আমি কিন্তু ভিন্নভাবে দেখি বিষয়টা, যে এই দেশে সেই গান্ধী ডক্ট্রিন থেকে তখন 47 সালের পরে যখন দ্বিজাতি তত্ত্বর ভিত্তিতে এই দেশ ভাগ হয় পাকিস্তান এবং ভারত হিসেবে, তখন ভারতকে দুর্বল রাখাই ছিল গান্ধী ডক্ট্রিনের মূল উদ্দেশ্য। কিন্তু তারপরেও দেখা গেল যে শেষ পর্যন্ত এই জন্যেই আমি সংক্ষেপে নিয়ে আসছি যে বাংলাদেশ যখন বঞ্চিত হলো পাকিস্তান দ্বারা, তখন পাকিস্তান যেমন স্বাধীনতা চাইল, তেমনি পূর্ব পাকিস্তান, তেমনি আপনার ভারতও ওই ডক্ট্রিন নেসেসিটি যখন কাজ হয়নি, তখন ভারতও আমাদেরকে সাহায্য করেছে যাতে পাকিস্তান দুর্বল হয়, অর্থাৎ দ্বিখণ্ডিত হয়। তো আমরা স্বাধীন হয়েছি, পাকিস্তান দুর্বল হয়েছে, এইটা এক। তো এখন এই জন্যে আমি বলবো ওই বিচার বিভাগীয় যে তদন্ত কমিশনের যে বক্তব্যটা, যে এখানে র ইনভলভ, আপনি প্রশ্ন করতে পারেন যে কেন? উনি অ্যাডভোকেট, উনি বুঝবেন, আমি বুঝবো না। পুলিশ আমি পরে আসতাম এই প্রশ্নে। পুলিশ এবং অ্যাডভোকেট ওনারা কিন্তু প্রথমে খোঁজে বেনিফিশিয়ারিকে। এখানে কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি ওইখানে গ্রেনেড হামলা করে পুরা নেতৃত্বকে, আওয়ামী লীগকে খতম করে তো কোনো তার লাভ নাই, বরং বদনাম। আওয়ামী লীগ নিজে গ্রেনেড হামলা করে নিজেরা মারা যাবে, এটাও তো করতে পারে না। তাহলে এখানে কিন্তু স্বাভাবিক প্রশ্ন আসে যে সত্যি অন্য শক্তি ছিল, যে শক্তি এই একটি দেশের উন্নয়নের জন্য সরকারি দল এবং বিরোধী দল থাকে সহযোগী। সরকারি দল এবং বিরোধী দল আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে শত্রুতা তৈরি করে দেওয়া, ডক্ট্রিন অফ গান্ধীর থিওরি অনুযায়ী, অর্থাৎ এই দেশকে, এখন স্বাধীন দেশকে, বাংলাদেশকে দুর্বল করা এবং এই দেশকে সবসময় কড়া কবজায় রাখা, প্রদেশ না হোক শোষণ করা যায়, এই জন্য এটাকে দুর্বল রাখা। এই জন্য রাজনৈতিকভাবে অস্থিরতা রাখার জন্যে দুই দল, এদেশে সরকারি দল এবং বিরোধী দল যাতে না থাকে, এখানে দুই দলকে শত্রুতা, এটা শত্রু করা হয়েছে। দেখেন, আপনি দেখেন যে আমাদের দেশে ঘুরে ফিরে আওয়ামী লীগ, মাঝখানে জাতীয় পার্টি আসছে, আওয়ামী লীগ এবং বিএনপি। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথেই থেকেছে। তো আওয়ামী লীগ এবং আমাদের দেশের রাজনীতিতে দেখা যায় আওয়ামী লীগ এবং বিএনপি এটা কিন্তু গণতন্ত্রে কিন্তু একে অপরের পরিপূরক। আরও বাংলায় বললে ডান হাত আর বাঁ হাত। কিন্তু আমাদের দেশের সরকারি দল এবং বিরোধী দল হলো একজন আরেকজনকে নির্মূল করতে চায়, এবং এইটা 21শে গ্রেনেড হামলার থেকে এটা উৎপত্তি হয়েছে। আমি বলবো যে এইটা অবশ্যই এখানে বাইরের শক্তি ইনভলভ ছিল। দ্বিতীয় প্রশ্ন হলো যে ধরেন আপনার এই যে আব্দুল কাহার সাহেব যে তদন্ত করলেন, তিনি আওয়ামী লীগের নমিনেশনও নিয়েছিলেন। তিনি এই কেসে 4 বার চার্জশিট দেওয়া হলো। কাহার সাহেব চার্জশিট দিয়ে এই আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেককে ঢুকিয়ে দিল। এবং এরপরে আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর, বিএনপির সময় ঘটনা ঘটল, এবং তারেক রহমানের কিন্তু সাংঘাতিক পরিমাণ এনিমি ছিল 111-এর সরকার। সেই 111-এর সরকারের সময়ে বিচার শুরু হয়, 61 জনের সাক্ষ্য হয়ে যায়, অর্থাৎ সাক্ষ্য অর্ধেক সাক্ষ্য হয়ে যায়, বিচার প্রায় শেষের দিকে। মুফতি হান্নানকে তিনি বলেছেন, তাকে আইনে 2 বার তাকে জবানবন্দি মানে সাক্ষ্য দিছে, সে আবার সে উইথড্র করেছে। সে কোর্টে বলেছে আমার নখ তুলে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, 3 মাস পর্যন্ত আপনার তাকে ইয়েতে রাখা হয়েছে, রিমান্ডে রাখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারপরেও সে কিন্তু উইথড্র করেছে। কিন্তু তিনি হলেন প্রধান সাক্ষী, তার সাক্ষীর উপরে কিন্তু এই রায়গুলো হয়েছে, তিনি ভালো জানেন। তাকে অন্য মামলার তাকে হত্যা করা হলো কেন?
ফাঁসি দেওয়া হলো কেন? তিনি তো সাক্ষী, তাকে তো জীবিত রাখলো না। দ্বিতীয়, বিএনপির সময়ে তদন্ত কিন্তু আমাদের দেশ FBI তদন্ত করতে আসছিল। যে গাড়িটায় শেখ হাসিনা ছিল উপস্থিত, সেই গাড়িকে কিন্তু দেখতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয় নাই তদন্তে। FBI তদন্ত, ফিরে গেছে তারা। তো এটা কেন করলো না? এই সব প্রশ্ন কিন্তু উত্তর দেয়। তারপরে ভেন্যু এক জায়গায় ছিল, আর এক জায়গায় নাচ করে, না অনুমতি না নিয়ে আর এক ভেন্যু চেঞ্জ করে বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে যাওয়া হয়েছে পার্টি অফিসের কাছে। অনেকগুলো প্রশ্নের কিন্তু এখানে জন্ম দেওয়া হয়েছে। সুতরাং আমি বলবো যে এখানে বিএনপি আওয়ামী লীগকে হত্যা করতে গিয়ে কোনো যেমন লাভ নেই, আর আওয়ামী লীগের নিজস্ব মিটিংয়ে তারা নিজেরা গ্রেনেড হামলা করে নিজেদের লোক মারবে, এটাও বিশ্বাস হয় না। আর যদি প্রশ্ন হলো, যদি মিত্র শক্তি এই গ্রেনেড হামলা না করতো, তাহলে গ্রেনেডটা গাড়ির উপরে পড়লো না কেন? যেটা মঞ্চ সাজাইছিল, ওখানে পড়লেই তো নেতৃবৃন্দ সব মারা যেত। মারা হলো তো বাইরে, গাড়িতে একটা গ্রেনেড পড়লো না কেন? এই প্রশ্নগুলি কিন্তু আছে। হ্যাঁ, তো সুতরাং আমি মনে করব রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরি করেন, পার্মানেন্টলি এই দেশ যাতে রাজনৈতিকভাবে অস্থির থাকে, হ্যাঁ, এবং কখনো যাতে রাজনৈতিকভাবে অস্থিরতা না কাটতে পারে, এই কারণেই গ্রেনেড হামলা হয়েছে। এখন প্রশ্ন হলো, ঘটনা তো ঘটেছে, অত্যন্ত নির্মম ঘটনা, নো ডাউট ঘটনা ঘটেছে। ঘটনায় 24 জন মানুষ মারা গেছে। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছে, কিন্তু আমি আবারও রিপিট করছি যে ট্রাকের উপরে কিন্তু গ্রেনেড পড়ে নাই। তার মানে মূল নেতৃত্ব কিন্তু হত্যা করার লক্ষ্য ছিল কিনা আমার কিন্তু সন্দেহ আছে। তাহলে তো ওই গ্রেনেডগুলো তো ট্রাকে পড়তো। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো হচ্ছে, এখন ভিকটিমদের কি হবে? তারা তো বিচার পেল না। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কি বলবে? রাষ্ট্র তো এটার ভিকটিমদের তো রিমেডি দিতে হবে। মারা গেছে যারা, তাদের পরিবার আছে, যারা আহত হয়েছে তারা আছে, একদিক। দুই দিক, বিনা বিচারে আমি যদি বলি, রাজনৈতিক উদ্দেশ্যে এই এত 9 বছর ধরে, 2024 সালে ঘটনা ঘটেছে, এখন 2023 সাল, আমি 9-10 বছর যে জেল খাটলো, কন্ডেম সেলে থাকলো, তাদের কম্পেনসেশন কি? এটা তো সরকার, যেই হোক, সরকারকে এটার দায়িত্ব নিতে হবে। তো হতে পারে আওয়ামী লীগ নাই, হতে পারে বিএনপি নাই, কিন্তু সরকার তো সরকারই, যে সরকার আসবে সেই। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে সামনে, বিএনপিকে এই মামলাটা কি পুনঃ তদন্ত করবে কিনা, নিরপেক্ষ তদন্ত করবে কিনা? কারণ এখানে তো ভিকটিম আছে, তো ভিকটিমরা তো এটার বিচার চাইতেই পারে, রাষ্ট্রের কাছে তো বিচার চাইবে। তো সুতরাং আমি মনে করব যে এই দেশের যে বিচারহীনতা আমি বলি, আমি কিন্তু বরাবরই এটা কন্টেস্ট করেছি যে না, বিচারহীনতা এই দেশে নাই। এই সাথে আপনার এর মাঝে আর কি আরেকটা বিষয় জানতে চাই যে তারেক রহমান তো দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন, তারপরও আমরা দেখছি যে বিভিন্ন মামলায় তাকেই উদ্দেশ্য করে আসলে করা হয়, বিশেষ করে কর ফাঁকি আর বেশ কিছু মামলায় তাকেই আসলে আমরা দেখছি। মামলা তো উনি কেস করেন, উনি জানেন। আমরা এতদিন জানতাম যে তারেক রহমানের বিরুদ্ধে 80টার মতো মামলা আছে, এখন শুনি যে গোপনেও মামলা বেরোচ্ছে আর ক্লিয়ার করতেছে, বেরোচ্ছে ক্লিয়ার করতেছে। এটা সরকারের দায়িত্ব আছে, অন্তর্বর্তীকালীন সরকার। আপনি খেয়াল করে দেখেন, প্রথম ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরে রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করেছে, তাদের সাথে ডায়ালগ পর্যন্ত করতে চায় নাই। তখন যখন মাঠে এইসব নিয়ে রাজনৈতিক দলগুলো বলতে শুরু করলো, রোড ম্যাপ চাই, সংলাপ চাই, তখন একদিনে 9টা পার্টির সাথে সংলাপের সময় দিছে। অর্থাৎ এ যেন ওই ট্রাক থেকে রিলিফ নেওয়ার মতো লাইন ধরে। অর্থাৎ আমি প্রায়ই বলি, আমার গ্রাম দেশে বলে আর কি, আমার কথা আমি কব, তোকে খালি হুনায় লবো। তো ওখানে গেছে, চা খাওয়ারও তো সময় নেই, 30 মিনিট 35 মিনিটের কোনো সংলাপ হয়েছে। তো এই জন্য আমি বলছি যে এই যে তারেক রহমানে আপনি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে পিচ্চি সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী কয়েকটাকে মুক্তি করে দিয়েছে। শীর্ষ কি সন্ত্রাসী, পিচ্চি হান্নান, পিচ্চি হেলাল, এরকম নামে বহু 7-8টা সন্ত্রাসী আপনার রিলিজ করে দিয়েছে। সাবের হোসেন একদিনে
ওনার জানা আছে কিনা আমি জানি না, আমি জানি নেই। একদিনে 6টা মার্ডার কেসের বেল হয়েছে, ঐতিহাসিক ঘটনা এই সরকারের আমলে। বলেন কি করে হইতে পারে? জানবো আমরা একটা এই জন্য আমি বিরতিতে বলছি যেতে হচ্ছে। যে একটা বিরতির পরে আবার আমরা জানবো। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আজ আমরা কথা বলছি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ও পূর্বাপর নিয়ে। শিশিরমণি, আপনার কাছে জানতে চাই, একজন আইনজীবী হিসেবে এমন চাঞ্চল্যকর একটি মামলার রায়কে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার একদম ব্যক্তিগত মতামত, এবং এর সাথে আমাদেরকে আরও একটু জানাবেন এই মামলা নিয়ে আদালতের আসলে কি কি পর্যবেক্ষণ ছিল। আমি তো শুরুতেই বলেছি যে আদালতের পর্যবেক্ষণগুলো মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ ছিল হলো যে সুনির্দিষ্ট অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। ঘটনা ঠিক ঘটেছে, ঠিক, মানুষ মারা গেছে, প্যাথেটিক, কিন্তু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই কাকে লায়াবল করবে। এখানে একটা ইন্টারেস্টিং আইনি পয়েন্ট, যে যদি কাউকে কনস্পিরেসির কারণে লায়াবল করতে হয়, দায়ী করতে হয়, তাহলে কো কনস্পারেটর অর্থাৎ সহ ষড়যন্ত্রকারীর কোন অংশটুকু গ্রহণ করা যাবে বক্তব্যের, আর কোন অংশটুকু গ্রহণ করা যাবে না। এই মর্মে অতীতেও আমাদের দেশে এবং ভারতীয় সাবকন্টিনেন্টে বেশ কিছু রায় হয়েছে। যেমন ধরুন, এইটি রায় হয়েছে মোবাইল কাদেরের এক বিখ্যাত কেস ছিল সেটাতে। তারপরে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় বিখ্যাত রায় হয়েছে, সেখানেও এটা নিয়ে আলোচনা হয়েছে যে কনস্পারেটরের কতটুকু জিনিসকে অ্যাকসেপ্ট করা হবে। তো আজকে হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এখানে যদি আমি সেকশন 10 অফ দ্য এভিডেন্স অ্যাক্টকেও অ্যাপ্লাই করি, তারপরেও এখানে সাজা দেওয়া যাচ্ছে না, কারণ সহ ষড়যন্ত্রকারী আসামির সরাসরি কোনো বক্তব্য নাই। ফর এক্সাম্পল, আমি এবং উনি যদি ষড়যন্ত্র করি, বা আরও 3 জন মিলে ষড়যন্ত্র করি, ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে যারা, তাদের বক্তব্য ছাড়া ষড়যন্ত্র প্রমাণ হবে কি করে? 5 জন যদি এটা করে থাকে, তাদের মধ্যে যদি মোবাইল কমিউনিকেশন সংগ্রহ করতে পারত, তাদের যদি মিটিং সংগ্রহ করতে পারত, মিটিং মিনিটস বের করতে পারত, তাদের কথোপকথন বের করতে পারত। এটি বিখ্যাত বের হয়েছিল, আপনারা হয়তো অনেকেই টেলিভিশনে তখন দেখে থাকবেন, তাজ হোটেল আক্রমণ হয়েছিল ভারতে, এবং সেখানে আজমল কাসাফ নামে একজনের মৃত্যুদণ্ড হয়েছে। ওই মামলায় তারা এফবিআইকে আমন্ত্রণ জানিয়েছিল এই ইন্টারন্যাশনাল এভিডেন্সগুলো সংগ্রহ করার জন্য, টেকনিক্যাল এভিডেন্সগুলো সংগ্রহ করার জন্য, টেকনোলজিক্যাল এভিডেন্সগুলো সংগ্রহ করার জন্য। কিন্তু আমরা তো এফবিআইকে কাজ করতে দেইনি, ইভেন আমরা ইন্টারপোলকেও কাজ করতে দেইনি তখন। যে কারণে এই মামলার আদার যে অ্যাসপেক্ট আছে, টেকনিক্যাল অ্যাসপেক্ট, এই টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো এখানে সংগ্রহ করা যায়নি। ঠিক আছে, মুফতি হান্নান যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, আব্দুল সালাম পিন্টুর সঙ্গে কথা বলেছে সে, এটা যদি হয়ে থাকে, তাহলে মুফতি হান্নান আব্দুল সালাম পিন্টুর কনভারসেশন নাই কেন? মুফতি হান্নান যদি এটি বাবর সাহেবের সঙ্গে কথা বলে থাকে, এটি যদি কায়কোবাদের সাহেবের সঙ্গে কথা বলে থাকে, তো কথা যে বলেছে কি বলে নাই, এটা দেখবে কে, বুঝবে কে, কে বের করবে? এভিডেন্স হবে কোনটা? তাদের ফোন কমিউনিকেশন জোগাড় করুক না, তাদের কনভারসেশনটা আদালতের সামনে আনুক না যে এই কনভারসেশন হয়েছে, কিংবা তাদের মধ্য থেকে একজন এসে আদালতে বলুক না যে আমরা 5 জনে মিলে এই কাজ করেছি, এই করেছি, সেই করেছি। তা যদি আদালতে হাজির করা না যায়, তাহলে কিসের ভিত্তিতে ফাঁসি দেওয়া হবে? কিসের ভিত্তিতে? হ্যাঁ, কেউ যদি বলে এতগুলো মানুষ মারা গেছে, সবাই কি খালাস পেয়ে যাবে, এত ইমোশনাল কথা হলো। এতগুলো মানুষ মারা গেছে, তার যেমন বিচার পাওয়ার আকাঙ্ক্ষা আছে, একজন ইনোসেন্ট মানুষেরও তো অযথা সাজাপ্রাপ্ত সুবিচার পাওয়ার অধিকার আছে। অযথা তো তাকে এখানে পানিশমেন্ট দেওয়া যাবে না, তাকে কন্ডেম সেলে রাখা যাবে না, তাকে লাইফ সাজা দেওয়া যাবে না। তো সেটা তো আরও ডেঞ্জারাস অবস্থা হবে। তাহলে কাউকে বিচার দিতে গিয়ে আরেকটাও বিচারের তো জন্ম দেওয়া যাবে না। আবার অ্যাট দ্য সেম টাইম যারা ভিকটিম হয়েছে তাদের বিচার পাওয়ার আকাঙ্ক্ষা তো আছে। বলেছেন সহ আলোচক বলেছেন যে তাহলে এটা দায়িত্ব কার? রাষ্ট্রের। এ রাষ্ট্র তার দায়িত্বটুকু কিভাবে পালন করবে? ফার্স্ট কথা হলো রাষ্ট্র ক্যাপেবল কিনা, রাষ্ট্রের সামর্থ্য আছে নাকি? আমি তো দেখি রাষ্ট্রের সামর্থ্য নাই। রাষ্ট্রের যদি সামর্থ্য থাকতো তাহলে তো সে প্রপার এভিডেন্স আনতে পারত।
প্রপার এভিডেন্স যদি আনতে না পারে, তাহলে রাষ্ট্রের মেশিনারিগুলো ওয়ার্ক করে নাই। কেন ওয়ার্ক করলো না? রাজনীতির কারণে না ইনক্যাপাসিটির কারণে? যদি ইনক্যাপাসিটি থেকে থাকে তাহলে তো ট্রেন্ড আপ ম্যান পাওয়ার নাই। প্রপার ইনভেস্টিগেশন করার জন্য প্রপার এফিশিয়েন্ট ম্যান পাওয়ার লাগবে, তো প্রপার ক্যামেরাম্যান লাগবে, তো প্রপার উপস্থাপক লাগবে, তো টেলিভিশন চালাইতে গেলে প্রপার টেকনিশিয়ান লাগবে। তো টেলিভিশন দিয়ে দিলেই তার হবে না। তো রাষ্ট্র যদি এরকম হয়ে থাকে টেলিভিশনের মতো, তাহলে রাষ্ট্রের এইরকম একটা ঘটনা ঘটলে পরে এটিকে আইনগতভাবে মোকাবেলা করার ক্যাপাসিটি থাকতে হবে। তো তার ইনভেস্টিগেটিং অফিসাররা এমন এফিশিয়েন্ট হতে হবে যে তারা এমন এভিডেন্স কালেকশন করবে, কাউকে পিটাবে না, কাউকে নির্যাতন করবে না, কাউকে রিমান্ডে নেবে না, কাউকে জেলে জুলুমে পারবে না, কিন্তু এভিডেন্স জোগাড় করতে পারবে। আমাদের দেশে দেখবেন আশ্চর্য বিষয়, সিস্টেম হয়ে গেছে কি হবে, অফেন্স হয়েছে, ধরো রিমান্ডে নাও, নিয়ে ডিম থেরাপি দাও। দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেড কালচার। এগুলো উন্নত দেশে কোথাও নাই। দিস আর নট দি সিস্টেম। আপনি একজন আইও, আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার, আমার কাছে একটা রহস্যজনক মামলা ইনভেস্টিগেট করতে দেওয়া হলো। সো আই অ্যাম অ্যান এফিশিয়েন্ট ট্রেইনড আপ অফিসার। আমার রেসপন্সিবিলিটি ইজ টু ফাইন্ড এভিডেন্সেস অ্যান্ড কালেক্ট অল ম্যাটেরিয়াল এভিডেন্সেস গ্র্যাজুয়ালি। আমি যদি কালেক্ট করতে পারি, তাহলে আমি আসামিকে পিটাবো কেন? তাকে নির্যাতন করতে হবে কেন? কেন মুফতি হান্নানকে 460 দিন টিএফআই সেলে বন্দি করে রাখতে হবে? এবং 12 জন মানুষ কনফেশন করেছে এই মামলায়। 12 জনকেই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 10 দিন থেকে শুরু করে 460 দিন পর্যন্ত রাখছে। কেন? তার মানে রাষ্ট্র ওয়াজ ইনক্যাপেবল, ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটি না থাকলে আপনার খাদ্যের অভাব হবে, ক্যাপাসিটি না থাকলে আপনি বিচার ভালো করতে পারবেন না, ক্যাপাসিটি না থাকলে আপনি রাজনীতিতে ম্যাচুরিটি দেখাতে পারবেন না, ক্যাপাসিটি না থাকলে, আপনার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে তো আপনি কোইনসাইড করতে পারবেন না। তখন আপনি মিসম্যাচ করে ফেলবেন। পার্লামেন্ট ওয়ার্ক করবে না, এক্সিকিউটিভ ওয়ার্ক করবে না, জুডিশিয়ারি ওয়ার্ক করবে না, ওভারঅল তো রাষ্ট্র। আচ্ছা, হাইকোর্ট বলেছে কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়াটা অবৈধ ছিল এবং পরিচালনা হচ্ছে অবৈধ ছিল, সাজা দেওয়া অবৈধ ছিল। তাহলে এই যে একটা অবৈধ একটা ব্যাপার, এটা মানে কিভাবে এতদিন ধরে চললো, কি মনে হয়? বিচারিক প্রক্রিয়াটা তো এরকমই, একটা বিচারকে আরেকটা বিচার ট্যাকেল দেয়, তার উপর আরেকটা বিচার ট্যাকেল দেয়। ট্রায়াল কোর্টে একটা বিচার হয়েছে, এটা সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে তার উচ্চ আদালত বলছে ইট ওয়াজ নট রাইট, ইট ওয়াজ ইললিগাল। এখন তার উপর আরেকটা আদালত আছে, রাষ্ট্র ওখানে যায় কিনা দেখতে হবে, ওই আলোচনা হয় কিনা এটাও দেখতে হবে। কিন্তু অ্যাজ অফ টুডে নিম্ন আদালতের প্রক্রিয়াগুলো আমরা যতটুকু এভিডেন্স দেখেছি, প্রায় 11,000 পৃষ্ঠা আছে এই মামলায়, 800 পৃষ্ঠা রায় আছে নিম্ন আদালতের মামলায়, 13টা ভলিউম আছে, এত বড় 13টা ভলিউম সব মিলে 2 জন মানুষ লাগে এটা মাথায় করে নিয়ে যেতে। সবটা বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে অনেক পাতা, অনেক কথা, অনেক লেখা, কিন্তু ক্রাক্স নাই, হার্ট নাই, সুনির্দিষ্ট না, গল্প কবিতা নাটকের মতো। তো এটি দিয়ে তো আর কাউকে আপনি লায়াবল করতে পারেন না। পার্টিকুলার চার্জ আনতে হবে। তো ক্রিমিনাল বিচার সিস্টেমের মূল থিওরি কি? মূল থিওরি হলো সুনির্দিষ্টভাবে বলতে হবে আপনি অমুক এত তারিখ অমুক জায়গায় এই ঘটনা ঘটিয়েছে, আপনার বিরুদ্ধে এই সাক্ষী, এই সাক্ষী বলেছে, অকাঠ্যভাবে প্রমাণিত হয়েছে, আপনার কোনো জবাব থাকলে বলেন। তখন সে তার নিজের জবাব বলে ট্রায়ালের শেষে, যা সত্য না মিথ্যা, আমি করি কি করি নাই, এটি বিচার বিশ্লেষণ করে তাকে অপশন দেওয়া হয়, আপনি সাক্ষী আনেন, আপনার পক্ষে সাক্ষ্য নিয়ে আসেন, সাক্ষী প্রমাণ হাজির করেন। সে পারে না, শেষে একটা রায় হয়। কিন্তু তা না করে তো আপনি বিচার দিতে, মানে সুনির্দিষ্টভাবে সাজা দিতে পারবেন না। ফলে এই রায়টি অনেক ভলিউনাস, অনেক কথা, অনেক আবেগ, অনেক ইমোশন, অনেক আইনের ব্যত্যয়। কেন ব্যত্যয় করতে হলো এগুলো? আমার তো এটা কোনোভাবে, আমি কখনো এটা মানতেই পারি না। এই বিচার কেন? কোনো বিচারেই কেন আইনের ব্যত্যয়? এখন ধরেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে না, এখন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মিনিস্টারদের বিচার হচ্ছে, উপদেষ্টাদের। এখানে কি আপনি এখন আইন ভায়োলেট করবেন? আপনি ওনাদেরকে রিমান্ডে নিয়ে পিটাবেন, নির্যাতন করবেন, এটা বিচার হবে? আপনি কি করবেন? এভিডেন্স যদি তাদের বিরুদ্ধে থাকে সংগ্রহ করবেন, আদালতে হাজির করবেন, আদালত এভিডেন্সের কোয়ালিটি দেখবে, কোয়ালিটি ভালো হলে বিচার হবে, সাজা হবে, কোয়ালিটি খারাপ হলে সাজা হবে না। এই প্রেক্ষাপটটা, এই বিচারটাকে আমরা যখন রাজনৈতিকভাবে প্রভাবিত করতে শুরু করলাম, একটা শুধু কারেকশন আছে ছোটোখাটো, চারটে চার্জশিট হয় নাই, চার্জশিট হয়েছে 2টা। তো এই যে প্রথম চার্জশিটটা এখানে হলো, প্রথম চার্জশিট তো হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে, দি দেন কেয়ারটেকার গভর্নমেন্ট 2008 সালে। দ্বিতীয় চার্জশিট হয়েছে 2009 সালে, সরকার পরিবর্তন হয়ে গেল,
পরিবর্তন হয়ে যাওয়ার পরেই নতুন করে একটা অ্যাপ্লিকেশন করলো আব্দুল কাহার আকন্দ সাহেব, যাকে বিএনপি আমলে ডিসমিস করে দেওয়া হয়েছিল, তাকে নিয়ে আসা হলো। নিয়ে এসে এখানে আবার তদন্তের দায়িত্ব দেওয়া হলো। এইবার তিনি বেপরোয়া হয়ে গেলেন। বেপরোয়া হয়ে কি বলেন, সিনিয়র অফিসার জুনিয়র অফিসারদের মধ্যে অপশন দেন, তুমি যদি সাক্ষী হও তাহলে তোমাকে আসামি করব না, তুমি যদি আসামি হও তাহলে তোমাকে সাক্ষী করবে। এই পুরো মামলাটাই কি তাহলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, মানে এই বিষয়টা জানবো আপনার কাছ থেকে। এখন একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। শিশির মনির, আপনার কাছে ছিলাম। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে পুরো প্রক্রিয়াটা আপনি আমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরেছেন, আপনার কি মনে হয় যে এটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল? দুটো চার্জশিট তো, প্রথম চার্জশিটটা 2008 সালে যখন হলো, তখন একটা নিউট্রাল গভর্নমেন্ট ছিল। ওই সময়ে কোনো রাজনৈতিক সরকার ছিল না। তো সেখানে একটা চার্জশিট হলো, ওনারাই দোষটা চাপানোর চেষ্টা করলেন যে টেরোরিজমের সঙ্গে সংশ্লিষ্ট লোকদের উপর। কিন্তু যখনই সরকার এসে গেল 2009 সালে, 8 সালের 29শে ডিসেম্বর ইলেকশন হলো, 9 সালে সরকার গঠিত হলো। এইবার কয়েক মাস যেতে না যেতেই দরখাস্ত করলেন যে না, ফার্দার ইনভেস্টিগেশন প্রয়োজন। কেন ইনভেস্টিগেশন প্রয়োজন? ওই গ্রেনেড কোন জায়গা থেকে আসছে, গ্রেনেড কোথায় পাওয়া গেল, এগুলো আইডেন্টিফাই করতে হবে। এইবার আব্দুল কাহার আকন্দ সাহেব পুরো জিনিসটাকে মোড় ঘোরালেন। মোড় ঘুরিয়ে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিলেন। আবার রিমান্ডে নিয়ে গিয়ে মুফতি হান্নান এবার জবাব দিচ্ছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আবার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এসে রাজনৈতিক মেরুকরণ ঘটালেন। সেখানে এসে আসামি হয়ে যাচ্ছে জনাব তারেক রহমান, আসামি হয়ে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর, আসামি হয়ে যাচ্ছেন কায়কোবাদ সাহেব, আসামি হয়ে যাচ্ছেন হারিস সাহেব। সব পলিটিক্যালি ইম্পর্টেন্ট লোকেরা হয়ে গেল। এবং সেই কথাগুলো কে বলছে? বলছে মুফতি হান্নান। কি করে বললেন? তার দ্বিতীয় কনফেশনে বললেন। দ্বিতীয় কনফেশন দেওয়ার কয়েকদিন পরে তিনি আবার এটা প্রত্যাহার করলেন। তারপরেও সেটাকে গ্রহণ করা হলো। তাহলে এই যে মোটিভেশন, এটা কেন করতে হলো? কি কারণে কোনো ধরনের রিলায়েবল এভিডেন্স ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দকে মামলায় যাওয়ার, অফেন্স তো অফেন্স, যেই করুক সেটা অফেন্স, যেখানেই হোক সেটা অফেন্স। অপরাধের বিচার হতেই হবে। অপরাধকে যখন আপনি রাজনীতিকীকরণ করবেন, তখন অপরাধ তার নেচার পাল্টিয়ে ফেলে। এটার ওই অর্থে অপরাধ থাকে না। এটাকে ক্রিটিসিজম বিল্ড আপ হয়, কনফিউশন বিল্ড আপ হয়, ইনফ্লুয়েন্স বিল্ড আপ হয়। যেমন ধরুন এই যে পার্থক্যও দেখা যায়, অন্য ধরনের হয়ে গেল। আপনি এখন তারেক রহমান সাহেবকে এনে এই মামলার আসামি বানিয়ে দিলেন। কি ওই অমুক 20-30 জন মানুষকে মারার জন্য তিনি আসামি হয়ে গেলেন। তো এটা বিশ্বাস করা তো কঠিন হবে, এই ডাইমেনশনটা আনতে কঠিন হবে। এটা কেন প্রডিউস করলেন এখানে এসে? আচ্ছা, এই কথার সাথে একটু এম এ আজিজ আপনার কাছে জানতে চাই যে জনাব তারেক রহমানকে বিগত সরকারকে অনেক বেশি আসলে ভয় পাচ্ছিল, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতে বিগত সরকারের। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, এটা তো রাজনৈতিক উদ্দেশ্যে, কারণ বিএনপি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকেই প্রতিপক্ষ ফ্যাসিস্ট সরকার মনে করেছে। সুতরাং তাকে যত বেশি বিতর্কিত করা যায়, যেমন এটাতে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। যাবজ্জীবন দেওয়া মানে তো তিনি আর আপনার চেয়ারপারসন হয়ে দেশে আসতে পারবেন না। যেমন অনেকেই প্রশ্ন করেছে যে তারেক রহমান কবে আসবে। তা আসলে তো এই যাবজ্জীবন কারাদণ্ড লোয়ার কোর্ট তো জামিন দিবে না, তাকে তো জেলে ঢুকাবে। জেলে ঢুকায় হয়তো পরে উচ্চ আদালত বেল দিবে, তো জেলে ঢুকলো, বেরোলো না। আমাদের দেশে তো অনেক আন্তর্জাতিক শক্তি, পরাশক্তি অনেকেই কাজ করে, কোনো ইকুয়েশনে ধরেন আর বেরোলো না। যেমন অনেক আগে একবার বিএনপির মহাসচিব বলেছিলেন মির্জা আলমগীর যে আমরা বিরাজনীতিকরণ চাই না, -2 চাই না, আমরা গণতন্ত্র চাই। এটা তো তিনি ডাউট করেছেন। এখনও কিন্তু এমনিতে একটা আলোচনায় ওঠে যে যদি আপনার রোডম্যাপ অন্তত না দেওয়া হয় নির্বাচনের,
অর্থাৎ তাড়াতাড়ি যদি ইলেকশনটা না হয় তাহলে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ভ্যাকুয়াম থাকবে না, শূন্যতা রাজনৈতিক শূন্যতা থাকবে না। যেমন ক্রাইসিস গ্রুপ, তারা সারা বিশ্বে আপনার যে সরকার পতন ঘটে যদি ক্রাইসিস তৈরি হয় তাহলে তারা কিন্তু ওই সমস্যাগুলি তুলে ধরে এবং তার সমাধানের পথও দেখায় এবং তারপরে তারা ফোরকাস্টও করে কি ঘটতে পারে। আমাদের দেশে কিন্তু বলা হয়েছে যদি এই সরকার যদি ব্যর্থ হয় এবং রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ হয় তাহলে এই দেশের জন্য সাংঘাতিক বিপজ্জনক অবস্থা, আমি নামটা জিনিস বলছি না, খুবই বিপজ্জনক অবস্থা হতে পারে। সুতরাং এখন যে সরকার দায়িত্বে আছে, সরকার যাই হোক না কেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কিন্তু দূর করতে হবে। এখন ধরেন এই যে ভারতে বসে পলাতক পতিত প্রধানমন্ত্রী, তিনি তো বারবার নানান রকম ভিডিও টিডিও দিচ্ছে। ধরেন এই যে নূর হোসেন দিবসে 10 তারিখে বলা হলো না ট্রাম্পের ছবি সামনে নিয়ে মিছিল করো, ট্রাম্পের ছবি অপমান হলে তাকে ট্রাম্পের কাছে পাঠায় দেওয়া হবে, পাঠায়ও দিছে। কিন্তু ওইখানে কিন্তু সবগুলি আন্দোলনকারী দল ছাত্ররা মিলে ওটা প্রতিহত করেছে। সুতরাং এখনও আমি বলবো যে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু সব ছাত্র এবং রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগটা কিন্তু গ্রহণ করছে না। ধরেন আমি যদি বলি যে এই পদে পদে ভারত আমাদের বিরুদ্ধে কিন্তু অশান্ত করার জন্য লেগে আছে। এই যে রাজনৈতিক, আমি এই জন্য বলি যে রাজনৈতিক সূত্রটা দেখেন, আমাদের দেশের রাজনৈতিক বিরোধী দলগুলো 5 তারিখের পর থেকে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভাষায় কথা বলা শুরু করতেই পারে, কারণ তারা তো যার যার রাজনীতি আছে সেটা বলবে। কিন্তু এই মুহূর্তে ভারত যেভাবে আমাদের উপরে তার মিডিয়া, অন্যটা বিজেপি অনুগত মিডিয়া যেভাবে লেগেছে, তাতে তো আমার তো মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি ধরেন কথার কথা শহীদ মিনারের একটা মিটিং ডাকে, সব দলকে ডাকে, যাবে, এটা তো একটা ডেমনস্ট্রেশন হবে জাতি এই ক্রাইসিসে ঐক্যবদ্ধ আছে। সেটা তো করছে না। তো এই জন্যে আমি বলবো যে যা কিছু ঘটছে রাজনীতির বাইরে কিছু ঘটছে না। তারেক রহমান দেশে ধরেন সবগুলো মামলা, এখন আরও কত উনি জানেন, আর কয়টা মামলা আছে আমরা তো জানি না। যেমন ধরেন নাইকো মামলা করলো শেখ হাসিনা, বিএনপি এটা চলমান রাখলো, দুইজনই মামলায় আসামি হলো, শেখ হাসিনা মুক্ত। তারেক রহমান বেগম খালেদা জিয়া তিনি কিন্তু নাইকো এগ্রিমেন্ট করে নাই, অথচ তার মামলা চলমান ছিল। তো এই জন্যে আমি বলছি আমাদের দেশে এই 21শে গ্রেনেড হামলার কারণে যে শত্রুতা, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে যে শত্রুতার, দুই দলের ভিতরে শত্রুতা তৈরি হয়েছে, তার এখনও নির্যাস কিন্তু চলছে। পতিত সরকার শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেও সেখান থেকে আপনি দেখেন 626 জন সেনাবাহিনী প্রধান বলেছিল না, 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে হস্তান্তর করা হবে। এখন দেখেন তো ভারতের নিউ মার্কেট, ভারতের বাগানে, ভারতের মার্কেটে, দুবাইয়ে দেখা যাচ্ছে আওয়ামী লীগের যারা সংগঠক তারা সব পালিয়ে গেছে। তাহলে কিভাবে গেল আমরা তো এখনও জানি না। তারা ওখানে আমরা এমনি জানছি যে সিটিং বিচারপতি 5 জন ছিল, 20 জন ভিসি ছিল, এমনকি বায়তুল মোকাররমের খতিব পালায় গেছে। তো দেশটা তো পুরোটা রাজনীতিকরণ করা হয়েছিল। তো এই জন্য আমি বলবো যে আমাদের এখন কিন্তু ধরেন এই যে 21শে গ্রেনেড হামলায় যেটা বলছি, এই প্রশ্ন কিন্তু থেকে যাবে। এখন অ্যাডভোকেট সাহেব যাই বলুন না কেন, ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে, এখন এভিডেন্স পাওয়া যায় নাই, এভিডেন্স পাইতে হবে। ওইটাই আমি বলছিলাম যে এই হামলায় যারা আসলে জড়িত তাদের মানে কিভাবে আইনের আওতায় আনা যায় বলে মনে করেন? কারণ হচ্ছে ন্যায় বিচার নিশ্চিতের জন্য এটা আসলে কতটুকু জরুরি? এটা কেমন হয়ে গেছে প্রশ্নটা জানেন? এটা এমন হয়েছে যে বাংলাদেশে তো সবাই সুষ্ঠু ভোট চায়, সবাই চায় যে সুষ্ঠু ভোট হোক, হয় না কেন? আপনি একজন আইনজীবী, শুরু থেকেই আছেন, আপনার মত পারে না কেন? না পারলে কি? তো
এগুলোর উপরে ভিত্তি করে দেশ সভ্য কিনা, অসভ্য কিনা, ক্যাপাসিটি আছে কিনা, এগুলো নির্ধারিত হয়। কেন আমরা বলি উন্নত বিশ্ব, কেন বলি আমরা উন্নত দেশ, কেন আমরা বলি আমাদেরকে আমরা উন্নত ভাবতে পারি না, কেন পারি না? কারণ আমাদের দেশে তো সিস্টেম বিল্ড আপ হয়নি। শুধু কি আসলে আমাদের সিস্টেমটাই এরকম, নাকি আমাদের নৈতিকতারও অনেক ঘাটতি আছে? না, নৈতিকতার প্রশ্নটা তো আর আপনি কাউকে জোর করে ইম্পোজ করতে পারবেন না। এটার সঙ্গে শিক্ষা ব্যবস্থা জড়িত, পারিবারিক প্রথা জড়িত, তার ভ্যালুজ জড়িত। কেন একটা মানুষ আমেরিকাতে গেলে কেন করাপশন করে না? কেন আমি তো করি না, আমরাই তো করি না। আমাদের আত্মীয় স্বজনরা যারা থাকে একটাও তো করাপশনের সঙ্গে জড়িত আমি দেখি না। ওদেরকে বাংলাদেশে এনে দেখেন, এভরিবডি করাপশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কারণ কি? এগুলো একটা নেশন স্ট্রাগল করতে 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 তার ম্যাচিউরিটি পায়। আমরা 53 বছরে স্ট্রাগল করতে করতে ইম্যাচিউর হইতেছি আরও। দেখেন এখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করে না। তো পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি ফাংশন না করে, তাহলে তো ডেমোক্রেসি ফাংশন করছে না। ডেমোক্রেসি যদি ফাংশন করছে না, বিচার বিভাগ ফাংশন করে না, সিস্টেম ফাংশন করে না, তাহলে কি করে মনে করেন লোকদের বিচার করে হয়ে যাবে? সুনির্দিষ্ট লোক আইডেন্টিফাই করে ফেলবেন, কি করে করবেন? ক্যাপাসিটি নাই তো। এই ক্যাপাসিটিটা করতে গেলে এই যে বিচারটা আমি করব, একটা ঘটনা ঘটেছে আমি বিচার করব, এটাও একটা সোশিও সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে এটার। হঠাৎ করে তো আপনি বিচার করে ফেলতে পারবেন না। আগেও করেন নাই, পরেও করেন নাই, মাঝখানে এটা বিচার করে ফেলবেন। সাগরণীর বিচার হয় না বলতে বলতে, আমি নিজেও আইনজীবী সেখানকার, তাদের পরিবারের পক্ষের আমি একজন আইনজীবী, কিন্তু আমি তো বুঝতে পারছি কেন হয়, কেন এটি অ্যাডভান্স হয় না কেন। অ্যাডভান্স না হওয়ার পিছনে এটা সোশিও ইকোনমিক পুরা একটা চেইন সিস্টেমে মেকানিজম দায়ী। একক কোনো ব্যক্তি দায়ী নয়, কিন্তু এটা কাউকে এককভাবে দায়ী করা যাবে না। সেই জন্য এই যে এখন আমরা বলছি কেন হবে না, বাংলাদেশে আরও বড় বড় কতগুলো সেন্সিটিভ বিচার হয়েছে না? অনেক জায়গায় মিডিয়া ট্রায়াল করে ফেলেছি আমরা, বিচার করতে দেইনি, বিচারের আগেই বিচার করে ফেলেছি, এরকমও তো হয়েছে অনেক। এবং বিচার কার যে আসামি তাকে ধরে রাখা হয়েছে, এবং এমন একটা এনভায়রনমেন্ট বাইরে মিডিয়া ক্রিয়েট করেছে যে কোনোভাবেই ওই ট্রায়াল গিয়ে যে বিচারক একটা ভিন্ন রায় দিবে সাহসই করতে পারে না, বিকজ অফ প্রেশার। আবরার হত্যা কি হয়েছে বুয়েটে? একজন মানুষকে হত্যা করার জন্য 22 জন মানুষের ফাঁসি হয়েছে, নজিরবিহীন। কারণ কি? যে জজ সাহেব এই ফাঁসি নিচে দিয়েছেন তিনি আসলে এটা ভাবতেই পারেন নাই যে ফাঁসির বাইরেও তার আরও ক্ষমতা আছে, না দেওয়ারও যে ক্ষমতা আছে। কারণ এখনই এমন করে উপস্থাপন করা হচ্ছে, দের ইজ নো আদার অল্টারনেটিভ বাট টু গিভ দেম পানিশমেন্ট। কেন? বিচারকের তথ্য প্রমাণ দেখে পানিশমেন্ট না দেওয়ার অপশনও তো থাকতে হবে, কিন্তু সেই ম্যাচুরিটি নাই তো এই জাতির। এই জন্য আমার মনে হয় যারা এই বিচারটা পায় নাই বা পাচ্ছে না, সুনির্দিষ্ট লোককে আইডেন্টিফাই করতে পারে নাই, এটা সাংঘাতিকভাবে ক্ষতির কারণ। আজকেও ক্ষতি, অতীতেও ক্ষতি ছিল, ভবিষ্যতেও এই ক্ষতি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।